সমর্পিত বুদ্ধিজীবী তার একচেটিয়া কাল শুরু হলো। উৎকৃষ্ট রাজা জ্ঞানীর কাছে যান, আর নিকৃষ্ট জ্ঞানী রাজার কাছে যান। মাওলানা জালালউদ্দিন রুমির কথাটি। লন্ডনে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসের সাক্ষাতের সময় দুটো বই উপহার দেওয়া, দেশে ফেরার বিমানে গল্পের বই রাখা সম্ভবত এক ধরনের ইশারা। এতে জ্ঞানভিত্তিক রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা বুঝতে পাই। প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের পর দোদুল্যমান মধ্যবিত্ত মন মবের বিরুদ্ধে দৃঢ় হয়েছে। তারেক রহমানের বক্তৃতায় তারা ভরসা পেয়েছেন। সম্ভবত বিএনপিকে বিজয়ী মেনে রাষ্ট্রের বিভিন্ন অংশের প্রভাবশালী প্রতিনিধিরা তারেক রহমানের প্রতি সমর্থন ব্যক্ত করছেন প্রকাশ্যেই। এতে আশঙ্কা তৈরি হয়েছে, বিএনপির প্রতি নিরঙ্কুশ সমর্থনে শক্তিশালী বিরোধী দল থাকবে কিনা। তখন জনগণের ক্ষোভ ও দাবি দেওয়া কারা হাজির করবে? অন্তত একঝাঁক প্রতিবাদী বুদ্ধিজীবী দরকার, যারা জনগণের মুখ হয়ে উঠবেন। বুদ্ধিজীবীদের গরিষ্ঠ অংশ আওয়ামী ঘরানার। তারা মব ও মামলার ভয় এবং গ্রহণযোগ্যতার অভাবে হারিয়ে গেছেন। তাদের আর ফেরা হবে না। হাসিনা এদের জীর্ণ তেনায় পরিণত করেছে। বাকি বুদ্ধিজীবীরা কে আগে বিএনপিতে নাম লেখাবেন তার জন্য পরিমরি করে ছুটছেন। বুদ্ধিজীবীদের বিএনপিপন্থী হওয়ার পেছনে কারণ কি? সম্ভবত সম্ভাব্য মবের ভয় ও অনিশ্চয়তা। যারা জীবনের ঝুঁকি নিয়ে হাসিনার জুলুমের বিপক্ষে ও ইসলামপন্থীদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তারাও মবের শিকার হয়েছেন, কতলের হুমকি পেয়েছেন। এমনকি যারা এই অন্যায় হুমকির বিপক্ষে বলেছে, তাদেরও। কথা সাহিত্যিক ও সাংবাদিক মশিউর আলম ফেসবুকে লিখেছেন, বাংলাদেশে কি সিভিল সোসাইটির অস্তিত্ব আছে? নির্বাচিত সরকারকে চোখে চোখে রাখবে কারা? শেখ হাসিনার বাংলা একাডেমির অনুষ্ঠানে আনিসুজ্জামানকে লাল গালিচে ছেড়ে দিয়ে নিজে ঘাসের উপর দিয়ে হেঁটেছেন। বুদ্ধিজীবীদের পোলট দিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক নেতার চেয়ে অধিক গুরুত্ব দিয়েছেন। সমাজ দেখেছে, দলীয় লোক না হয়েও একজন বুদ্ধিজীবী এত মর্যাদাবান হতে পারে। এতে বুদ্ধিজীবীদের একটা নিরপেক্ষ গ্রহণযোগ্যতা তৈরি হতো। বুদ্ধিজীবীরাও হাসিনার একটু সমালোচনা করত, কিন্তু সময় মতো তাদের দ্বারা খেলাতেন। এটা ছিল তার স্টাইল, হাসিনা স্টাইল। আনিসুজ্জামান, সৈয়দ হক, জাফর ইকবাল লীগের কোনো পদ নেননি, কিন্তু ওবায়দুল কাদের সহ আওয়ামী মহল জানত হাসিনার কাছে আনিসুজ্জামান, সৈয়দ হকদের গুরুত্ব অধিক। হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে চেয়ার আগায় দিয়ে আদব দেখিয়ে বাকিদের সেই ইশারাটা দিতেন। ফলে বুদ্ধিজীবীরা কোনো অনুষ্ঠানে গেলে প্রোটোকল পেতে অসুবিধা হতো না। সৈয়দ হকরা তাই লেখালেখিতে মনোযোগ দিতে পারেন, দলীয় পদ নিতে হয় না। সৈয়দ হকের সাথে আব্দুল হাই শিকদারের সাহিত্যের তফাৎটাই বাকি পার্থক্য বোঝার জন্য যথেষ্ট। সৈয়দ হক সাহিত্যিক হিসেবে যত বড় হতেন, লীগও তত বড় হতো। আর বিএনপি এইখানে বুদ্ধিজীবী মানেই দলীয় নেতা, খারাপভাবে বললে দলীয় ক্যানভেসার। আব্দুল হাই শিকদারকে জাসাসের নেতা হতে হয়। জাসাস মানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন, কোনো নিরপেক্ষতার ভান নাই। এবার বিএনপি স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এটাকে তারা দলের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোট দেখেন, টেরেই পাবেন না, মনে হবে সবার। মানে লীগের বুদ্ধিজীবীদের লিগার বলে চেনা যায় না, কিন্তু বিএনপির বুদ্ধিজীবীদের চেনা যায়। এই আড়ালটাই ঘটনা। এই আড়ালটাই জনগণের উপর প্রভাব বিস্তারে ভূমিকা রাখে। অবশ্য হাসিনার শেষ আমলে সবই শেষ হয়ে গেছে। যে কিশোরেরা জাফর ইকবালের সায়েন্স ফিকশন বলতে অজ্ঞান ছিল, তারাও আর জাফর ইকবালের কথা শোনেনি। আবুল বারাকাতের মতো অর্থনীতিবিদরা দলীয় হয়ে গেছেন। বুদ্ধিজীবী জনগণের চিন্তা নির্মাণ করেন। ভ্লাদিমির ইলিচ লেনিন তার একটি লেখায় কার্ল কাউটস্কির একটি লেখার উদ্ধৃতি টেনেছিলেন। সেখানে তিনি বুদ্ধিজীবী ও শ্রমিকের পার্থক্য টেনেছিলেন এমনটা, বুদ্ধিজীবীর শক্তির উৎস হলো তার জ্ঞান ও যুক্তি, আর শ্রমিকের শক্তির উৎস হলো তার সংগঠনশীলতা। একজন বুদ্ধিজীবী একাই 100, কিন্তু একজন শ্রমিক একা অসহায়। কিন্তু সংগঠন থাকলে শ্রমিকরা দুনিয়া জয় করতে পারেন। এ কারণেই একজন বুদ্ধিজীবীর যদি জ্ঞান ও যুক্তিই না থাকে, তাহলে তিনি দলীয় পান্ডা মাত্র। দলীয় পরিচয় লাগলেই তিনি প্রভাবহীন হয়ে পড়েন। জনগণের হৃদয় লড়াকুর জন্য পাতা। যেভাবে ঢলের মতো বুদ্ধিজীবীরা বিএনপিতে ভিড়ছেন, এতে এতজন বুদ্ধিজীবী একদিকে প্রভাবহীন হয়ে পড়বেন,
আর অন্যদিকে জনগণের কণ্ঠস্বরগুলো হারিয়ে যাবে। উল্টো সেই জায়গাগুলো দখল করবে গণবিরোধী শক্তি। এক ভয়াবহ শূন্যতা তৈরি হবে। বিএনপির নিঃস্বার্থেই বুদ্ধিজীবীদের নিরপেক্ষ রাখতে হবে। যে বুদ্ধিজীবীরা প্রভাবহীন ও গণবিরোধী, তাদের দ্বারা না হবে জনগণের, না হবে পার্টির উপকার। উপকার বলতে এতটুকুই, দেয়ালের ভাষা ক্ষমতাসীনরা শুনতে পাবেন না। সেটা কি বিএনপি চায়?